বিশ্বকাপ শুরুর দিনে বাজেটের কিক অফ, অভিষেকেই বড় চমক অর্থমন্ত্রীর। অফসাইডের ঝুঁকি বাড়াবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। বাজেটে জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে শঙ্কায় জামাত এনসিপি। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা দেখছে সিপিডি, বিনিয়োগ বান্ধব বলছে ঢাকা চেম্বার। শিক্ষায় রেকর্ড বরাদ্দ, স্বাস্থ্যে সরকারের ব্যয় বাড়ছে দ্বিগুণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। 6 নবজাতক মৃত্যুতে বাতিল হলো 8 দিনের লাইসেন্স। দ্রুতই হাসপাতাল ফাঁকা করবে কর্তৃপক্ষ, আপিলের সিদ্ধান্ত। The Medical Practice and Private Clinics and Laboratories Regulation Ordinance 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডোবার ঠিক আগ মুহূর্তে দেশের মানুষের মনোযোগ কাড়লেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থ বছরের জন্য মাঠে ছাড়লেন একটি বড় বাজেট, যার আকার 9,38,000 কোটি টাকা। নতুন সরকারের প্রথম বাজেট যেন অভিষেক ম্যাচ। সেই ম্যাচের ফরওয়ার্ডারের খেলোয়াড় অর্থমন্ত্রী কর্মসংস্থান বাড়াতে চেষ্টা করছেন বিনিয়োগ বান্ধব বাজেট দেয়ার, যেখানে অফসাইডের ঝুঁকি বাড়াবে রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা। তবে শুল্ক করে ব্যাপক ছাড় দিয়ে চেষ্টা করেছেন গ্যালারিতে থাকা জনগণকে স্বস্তি দিতে। সর্বোপরি অর্থমন্ত্রীর টার্গেট অর্থনীতি স্থিতিশীলতা। বাজেটের খেলা দেখুন হাসানুল শাওনের রিপোর্টে। বিএনপি সরকারের অন্যতম টার্গেট এখন অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা। সে লক্ষ্য অর্জনে ফরওয়ার্ডে খেলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্যালারিতে থাকা দর্শকের প্রত্যাশা অনেক। পে স্কেল বাস্তবায়নের দাবির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য কমানোর কী উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী, সেদিকে চোখ ছিল মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের। ব্যবসায়ীদের চাওয়াও অনেক। কেউ চেয়েছেন অফসাইডে থাকা কালো টাকা সাদা করার সুযোগ, কারো প্রত্যাশা কর ছাড় কিংবা বিশেষ বরাদ্দের মতো ফ্রি কিক। প্রত্যাশার এত সব চাপ মাথায় নিয়ে অভিষেক ম্যাচে বাজেট নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন গোলপোস্টের দিকে। কিন্তু এই যাত্রায় তাকে এগুতে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, দুর্নীতি, অনিয়ম, অর্থপাচার আর ভর্তুকির চাপ সামলে। 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে গোলমুখে এগিয়ে যেতে চায় সরকার। সে যাত্রায় অর্থমন্ত্রীকে টেনে ধরছে বড় ঘাটতি। সে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণের লক্ষ্যমাত্রা দেখে মন খারাপ দর্শক সারিতে থাকা বেসরকারি খাতের উদ্যোক্তাদের। আবার লক্ষ্য অর্জনের পথে অর্থমন্ত্রীর সামনে ডাবল লেয়ার ডিফেন্স, রাজস্ব আদায়ে ঘাটতি, বিনিয়োগে মন্দাভাব আর ঋণের বোঝা। এমন বাস্তবতায়ও বড় টার্গেট দেয়া হয়েছে এনবিআরের সামনে। সে লক্ষ্য পূরণে অনেক ক্ষেত্রে চাপাতে হয়েছে করের বোঝা। আছে আন্তর্জাতিক মহলের চাপও, তাই ফাউল এড়াতে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন সংস্কার এগিয়ে নিতে, যাতে রেফারি হলুদ কার্ড দেখাতে না পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে অর্থমন্ত্রী গোল করতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে সবাই। তবে লক্ষ্যে পৌঁছাতে পুরো অর্থবছরই তাকে এগুতে হবে নিখুঁতভাবে। হাসানুল শাওন, স্টার নিউজ, ঢাকা। বাজেটের আকার, ঘাটতি আর রাজস্ব কিংবা ঋণ, এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেই দিকে। এবারে বাজেটে তাই জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। কমছে অন্তত 60টি নিত্যপণ্যের দাম। এছাড়াও কমছে চিকিৎসা ব্যয়, দেশে তৈরি কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের দাম। তবে বাড়ছে সিগারেট, দেশীয় অ্যালকোহল আর কাজু বাদামের দাম।
বাজেট মানেই যেন খরচ বাড়ার আতঙ্ক। এবারে অবশ্য গ্রীষ্মের গরমে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেই তিনি চাল, ডাল, তেল সহ অন্তত 60টি নিত্যপণ্যের উৎসে কর কমালেন। এতে কমে আসবে মানিব্যাগের ওপর চাপ। বাড়িতে গৃহিণীদের স্বস্তি দিতে কমছে ওভেনের দামও। আরও রয়েছে সুখবর, কমছে আমদানি করা মশলার দামও। অবশ্য অতিরিক্ত খাবারের ফলে রোগব্যাধি হলে এবারে কমবে চিকিৎসার ব্যয়, কারণ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিভিন্ন পর্যায়ে শুল্ক হ্রাস থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কাপড় ধোয়ার কষ্ট কমাতে কমছে দেশে তৈরি ওয়াশিং মেশিনের দামও। এছাড়াও কমছে দেশে উৎপাদিত লিপস্টিক, লোশন আর ফেস ওয়াশের দামও। এদিকে জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমছে এই ওষুধের দাম। এছাড়া 20,000 টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামও। কমছে বিভিন্ন ধরনের লেন্সের দাম। এদিকে কিডনি রোগীদের জন্য আছে সুখবর, প্রতি ডায়ালাইসিস বাবদ খরচ প্রায় 800 টাকা কমবে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে, তাই তো বাড়ছে সিগারেটের দাম। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। সেখানে যদি থাকে বিদেশ থেকে আনা কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। লিটারে 500 টাকা করে বাড়ছে দেশি অ্যালকোহলের দাম। আয়েশ করে সিগারেট হাতে নিয়ে কফি খাবেন, সেই আমদানি করা কফির দামও বাড়ছে। তবে কমছে দেশে প্রক্রিয়াজাত করা হয়েছে এমন কফির দাম। এদিকে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব যানবাহন দেশে তৈরি করে কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে কমবে স্থানীয় বাজারে তৈরি বৈদ্যুতিক গাড়ি, ই-বাইকের দাম। তবে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির দাম বাড়ছে। কমছে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচও। এত কিছুর দাম কমে গেলে যদি আপনার হাতে কিছু টাকা জমে যায়, তাহলে অন্তত 4 লাখ টাকা পর্যন্ত কোনো শুল্ক ছাড়াই ব্যাংকে রাখতে পারবেন। এই টাকা দিয়ে চাইলে শুরু করতে পারবেন নতুন স্টার্টআপ, কারণ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। কমছে স্থানীয়ভাবে তৈরি কম্পিউটার, ল্যাপটপের দামও। গানের আনন্দ বাড়িয়ে দিতে এবারের বাজেটে পিয়ানো, গিটার, ভায়োলিন আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কমছে মোবাইল ফোনের সিমের দাম এবং দেশে তৈরি হ্যান্ডসেটের দাম। নগর জীবনকে গতিশীল ও যানজট মুক্ত রাখতে জনপ্রিয় মেট্রো রেলে ভ্রমণের খরচ বাড়াচ্ছে না সরকার। 2028 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকছে এই সেবায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। জীবনযাপন ব্যয় কমাতে বড় ধরনের কর ছাড় দিলেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে অর্থমন্ত্রী তার প্রথম বাজেটেই কালো টাকা সাদা করার সুযোগ রাখছেন। অতিরিক্ত কর দিয়ে আবাসন খাতে বিনা প্রশ্নেই এই সুযোগ কাজে লাগানো যাবে। এদিকে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি খুচরা পর্যায়ে পণ্য সরবরাহে প্রতি 1000 টাকায় 2 টাকা কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া মোটরসাইকেল কেনা ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিন সার্টিফিকেটও। 2026-27 অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ করের মধ্য দিয়ে বিশাল এই অর্থের আহরণের যোগান দিতে হবে আমার আপনার মতো প্রত্যেক রাষ্ট্রীয় নাগরিক কিংবা ব্যবসার আয় ব্যয় থেকেই। জনসন্তোষ কিংবা অসন্তোষের কথা মাথায় রেখেই তাই এনবিআরকে সাজাতে হয়েছে 5 বছরের জন্য একটি রাজস্ব ব্যবস্থা, যার নাম দিয়েছে প্রগতিশীল কর ব্যবস্থা। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে এনবিআর। অর্থবিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি জমি বা বাড়ি কেনার সময় পূর্বের অপ্রদর্শিত অর্থে মূল্য পরিশোধ করলে দলিল মূল্যের চাইতে পরিশোধিত বাড়তি মূল্যের উপর প্রদেয় করের 20% অতিরিক্ত কর দিলে তাকে কোনো প্রশ্ন করা হবে না। যদিও ওই অর্থের উপর অন্য কোনো তদন্ত সংস্থা হস্তক্ষেপ করতে পারবে কিনা এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে অর্থবিলে। এদিকে করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে 3,75,000 টাকা। তবে 2028-29 অর্থ বছরে গিয়ে হবে 4 লাখ ও 30-31 অর্থ বছরে হবে 4.5 লাখ টাকা। এ কাঠামোতে ধনীদের আয়ে বাড়তি নজর দিয়েছে এনবিআর। 2028-29 থেকে 30-31 করবর্ষ পর্যন্ত 3 কোটি টাকার বেশি আয় করলে দিতে হবে 35% কর। তবে পরিবর্তন হয়নি কর্পোরেট কর হারে। যদিও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে 15% থেকে কর হার কমিয়ে 10% প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উৎসে করে ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য, খাদ্য, নবায়নযোগ্য জ্বালানি, আইটি, ফ্রিল্যান্সিং,
নিত্যপণ্য সরবরাহ, স্বর্ণালংকার, প্রযুক্তি খাত, পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা, স্থানীয়ভাবে উৎপাদিত এসি, ফ্রিজ, মোবাইল সহ নানা ইলেকট্রনিক পণ্য, রিসাইক্লিং খাত, বিদেশি বিনিয়োগ সহ নানা খাতে উৎসে করকে বিবেচনায় আনা হয়েছে অগ্রিম কর হিসেবে। ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর 1002 টাকা শতাংশ অগ্রিম করের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও 150 সিসির উপর মোটরসাইকেল কিনতেও টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বিএনপি সরকারের ইস্তেহারের প্রতিফলন ঘটেছে এই বাজেটে। প্রত্যাশা বাস্তবায়ন হলে বাজেট জনকল্যাণমুখী হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বর্তমান সরকারের যে প্রত্যাশা প্রস্ফুটিত হয়েছে, এটাকে তো এখন পর্যন্ত ধন্যবাদ দেওয়াই যায়। বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য অবকাঠামোগত খাতে, প্রযুক্তি উন্নয়ন খাতে যে বরাদ্দগুলো প্রত্যাশা বা অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাজেট সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী বাজেট হবে এবং মানুষের কাছে বিএনপির নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজেট অনেকটা বেশি আলোকপাত করেছে বলে আমি মনে করি। এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আগে যেভাবে দলীয় কর্মী লালন পালনের বাজেট দেয়া হতো, ঠিক সেই চিত্রই এই বাজেটে অঙ্কন করা হয়েছে। ঋণ নির্ভর বাজেট দিয়েছে সরকার। এই বাজেট জনবান্ধব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আগে যেভাবে দলীয় ইস্তেহার এবং এজেন্ডা বাস্তবায়ন আর দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। এই বাজেটে মৌলিক পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবারের উচ্চাভিলাষী বাজেটে অর্থনৈতিক সংকট বাড়াবে, দেশি বিদেশি ঋণও বাড়বে, করের আওতায় বাড়ার নিম্ন মধ্যবিত্তদের ওপর চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, আমরা অপেক্ষা করছি। বাজেট ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দেখাচ্ছে, একইভাবে কিন্তু এটা ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেটও হবে। ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার যখন ব্যাংক থেকে আরও ঋণ বাড়াবে, আপনারা জানেন যে ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে, এটা বৈদেশিক ঋণ। আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে আরও যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। বাজেটের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন সিপিডি। রাজস্ব আদায়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে এনবিআর সফল হবে বলে মনে করেন তারা। বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেজন্য সরকারের উচিত হবে অভ্যন্তরীণ উৎসের বাইরে বহিস্থ উৎস থেকে কিভাবে বেসরকারি খাতের জন্য ফান্ড ফ্লো নিয়ে আসা যায় এবং তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় সেটি দেখা। সাধুবাদ জানাতে চাই, সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। অর্থনৈতিক স্থিতায়নের জন্য 1 বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও 3 বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরও 1 বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, তবে এটি ব্যবসা এবং বিনিয়োগ সহায়ক বলে মনে করছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সন্ধ্যায় রাজধানীতে নিজেদের কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। বাজেটের রাজস্ব আদায়ের যে আকাশচুম্বী টার্গেট দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে। 2026-27 বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করতে হবে। তবে ব্যয় বাজেট বৃদ্ধির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। তাই বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে আসল সফলতা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে। বিএনপি সরকারের ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নেয়া কর্মসূচি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডেই খরচ হবে প্রায় 16,000 কোটি টাকা। বিস্তারিত সহকর্মী মুন্নাফ রশিদের প্রতিবেদনে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যার পরিমাণ ধরা হচ্ছে 1,44,000 কোটি টাকা। বিদায় নিতে যাওয়া অর্থ বছরের তুলনায় যা প্রায় 18,000 কোটি টাকা বেশি। এই বাড়তি বরাদ্দের বড় অংশ যাবে সরকারের নির্বাচনী অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডে। 14,500 কোটি টাকা ব্যয়ে 41 লাখ নারীকে এ কার্ড দেয়া হবে। নতুন অর্থ বছরে কৃষক কার্ড কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। 100 উপজেলায় 42,50,000 কৃষক এ কার্ড পাবেন। এর মাধ্যমে বছরে 2,500 টাকা নগদ সহায়তার পাশাপাশি আরও 10 ধরনের সুবিধা দেওয়া হবে। বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক অনুদান এবং আবাসন সহায়তাও অব্যাহত থাকবে। এছাড়া বয়স্ক বিধবা, প্রতিবন্ধী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রবীণদের জন্য ট্রেন ভ্রমণ বিনামূল্যে করা হচ্ছে। এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম ও ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি চালুর কথা জানিয়েছে সরকার। আর সর্বজনীন পেনশনে যুক্ত বেসরকারি কর্মীরা অবসরের সময় মোট সঞ্চয়ের 30% অর্থ এককালীন গ্র্যাচুইটি হিসেবে তুলতে পারবেন। বাজেটে নিম্ন আয়ের মানুষ, বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী সহ সামাজিক সুরক্ষার আওতায় থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছায়। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাজেটে নানামুখী কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রপ্তানিমুখী সকল খাতকে বন্ড সুবিধা দেওয়ার তার মধ্যে অন্যতম। এছাড়া বৈদ্যুতিক গাড়ি শিল্প এবং সোলার বিদ্যুৎ খাতকে বড় কর ছাড় দেওয়ার পাশাপাশি স্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারকদের বড় সুবিধা দিচ্ছে সরকার। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের কথাও জানান অর্থমন্ত্রী। বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরি ও বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু দিক উঠে আসে। শতভাগ রপ্তানিমুখী সবগুলো খাতের জন্যই এখন থেকে বন্ড সুবিধার প্রস্তাব করা হয়েছে। এতে তৈরি পোশাক ছাড়াও শুল্কমুক্ত আমদানি করে অন্যান্য খাতের সম্প্রসারণ হবে। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে এ খাতে দেওয়া হয়েছে ব্যাপক কর ছাড়। এছাড়াও বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎকে উৎসাহী করতে এ খাতে বড় কর ছাড় প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থনীতিকে গতিশীল করতে, বন্দরে গতি আনতে বিদেশি বিনিয়োগে উৎসাহী করা হবে। এজন্য অবডক ও আইসিডিতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করলে মালিকানা 49% বেশি থাকতে পারবে। নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে
বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। এদিকে বিনিয়োগ তহবিল সংকট মেটাতে পুঁজিবাজারকে গুরুত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী। সহজ করা হবে নতুন প্রতিষ্ঠানের তালিকাভুক্তির প্রক্রিয়া, কমানো হবে নিয়ন্ত্রণগত জটিলতা, সহজ হবে ডিজিটাল ব্যবস্থা। এছাড়া পেনশন তহবিল, বীমা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ উৎসাহিত করা হবে। গুরুত্ব পাবে কর্পোরেট বন্ড বাজারও। আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্র্যাজুয়ালি। একটু যদি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে যায় তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাআল্লাহ। বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের কথা জানান অর্থমন্ত্রী। 1.5 দশকের বেশি সময় ধরে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাপ ক্রমেই বাড়ছে। এ খাতে নতুন অর্থবছরের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 17,345 কোটি টাকা। তবে বিপুল অঙ্কের ভর্তুকি তথ্য বাজেটের নথিতে দেয়া হয়নি। জ্বালানি সহ মোট ভর্তুকি পরিমাণ পাওয়া গেছে প্রায় 90,000 কোটি টাকা। বারবার দাম বাড়ানোর পরেও অতীতের অপরিকল্পিত নীতি, ক্যাপাসিটি চার্জ এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে তৈরি হচ্ছে বিপুল ভর্তুকির চাপ। তবে প্রস্তাবিত বাজেটে নেই এ খাতের ভর্তুকির তথ্য। বিদ্যুৎ জ্বালানি সহ মোট ভর্তুকির পরিমাণ দেয়া আছে 89,538 কোটি টাকা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াট হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তবে অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে আধুনিকায়ন, ক্যাপাসিটি চার্জ পুনর্মূল্যায়ন এবং স্মার্ট গ্রিড ব্যবহার উন্নয়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করুন। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন। 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সোলার বিদ্যুৎ খাতে দেয়া হয়েছে বড় কর সুবিধা। সব মিলিয়ে টেকসই ও স্থিতিশীল জ্বালানি কাঠামো গড়ে তুলতে নতুন অর্থবছরের জন্য 17,345 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে যা রয়েছে 16,952 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে তুলনামূলক সাশ্রয়ী, নিরবিচ্ছিন্ন, পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হব। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণ এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এবারে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল প্রায় দ্বিগুণ। এই বাজেটে প্রস্তাব করা হয়েছে 69,409 কোটি টাকার বাজেট। 2025-26 অর্থ বছরে বরাদ্দ ছিল 35,477 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে খাতভিত্তিক ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা। বাড়াতে হবে প্রান্তিক পর্যায়ের উপকারভোগীদের সংখ্যাও। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। বাজেট বক্তব্যে বিগত স্বৈরাচারী সরকারের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। টিকাদান কর্মসূচিতে সেই সরকারের অবহেলার দিকটিও টেনে আনেন তিনি। ফেসিবাদী সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ধরা হয়েছে 69,409 কোটি টাকা, যা গেলবারের চেয়ে প্রায় দ্বিগুণ। অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য। সার্জারি সহ বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে।
করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। জনবল সংকট দূর করতে নতুন করে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দেশের সরকারি হাসপাতালগুলো পাবে আরও 5,000 চিকিৎসক, আর নাগরিকরা পাবেন আধুনিক হেলথ কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, কেবল বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়। খাতভিত্তিক ব্যয়ের স্বচ্ছতা এবং তা প্রান্তিক পর্যায়ের রোগীদের কিভাবে উপকৃত করবে সেটি নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যেই পরিমাণ অ্যালোকেশন হয় সেই পরিমাণ টাকা কিন্তু খরচ করতে পারে না। যেই ধরনের ডাক্তার বা যেই ধরনের জনবল আছে সেই সেবাটা আসলে ঠিকমতো পাওয়া যায় না লোকাল এরিয়াতে। এক ধরনের মিডলম্যান কাজ করে, এই যে জনগণকে তাদেরকে অন্য প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার সেগুলোতে নিয়ে যায়। এই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য বাজেটের প্রকৃত সাফল্য তখনই আসবে যখন রোগীরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে দেশীয় চিকিৎসা সেবার ওপর আস্থা রাখবে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীরা। সরকারের এমন সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে আপিলের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রাজধানীর আদ্দিন হাসপাতাল। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা। এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা। 27 মে 6 নবজাতকের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত 4 জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ্দিন হাসপাতাল 666 তারিখ 9/6/2026 খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। সংবাদ সম্মেলনের পর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে হাসপাতালে আসেন অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিলের কথা জানান আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি দ্রুত হাসপাতাল খালি করার কথাও জানান তারা। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তে শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী সরাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না। আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব অব্যাহত রাখার। গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে গর্ভবতী নারী সহ সাধারণ রোগীরা। তাদের অভিযোগ, চিকিৎসার পেছনে এরই মধ্যে ব্যয় হয়েছে অনেক অর্থ। আজকে অপারেশন হচ্ছে বেলা 12টায়, এখন আমার রোগী নিয়ে কোথায় যাব? সিজার হয়েছে, আর 2 ঘন্টা পরে আমার রোগীর সিজার করবে। এখন শুনতেছি কার্যক্রম বন্ধ। এখন আমি এই রোগী এখন কোথায় নিয়ে যাব? আমার তো অনেকগুলো টাকা এখানে চলে গেছে, আমার সব অগ্রিম করা লাগছে। এখন যদি ওই হসপিটালে নিই ওটা টাকা দিব কই টাকা? আমি তো আমার ইনকাম নাই। 60,000 টাকার মতন আমার গেছে গা। ধরুন শরীরপুর জাজির একটু নাইছি, ওখান যদি আমার যাইতে হয় গা, তাহলে আমি ওই মাইয়ার নিয়ে আর জামাই কাছে চট করি, আমি কই টাকা পাই? লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানবো। মাহমুদুল, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, অনেকে অ্যাডভান্স করেছে, অনেকে আসলে আজকে অপারেশন হয়েছে, আজকে অপারেশন হবার কথা ছিল। এই চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরে কোনো ব্যবস্থা বা উদ্যোগ দেখছেন কিনা? রিশান, স্বাস্থ্য অধিদপ্তর যে লাইসেন্সটি বাতিল করেছে তার ফলে কিন্তু এই হাসপাতালটি এখন আর ফাংশন করতে পারবে না, চিকিৎসা কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু যে রোগীরা এখানে এতদিন রয়েছেন বা এই মুহূর্তে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কোনো নির্দেশনা দেয়নি। যে কারণে যে রোগীরা 7 দিন, 10 দিন বা 15 দিন ধরে এখানে চিকিৎসাধীন ছিলেন তারা কিন্তু বলছেন যে এখানে তাদের যে অর্থ এবং যে সময় ইনভেস্ট হয়েছে, এখন নতুন হাসপাতালে নতুন করে চিকিৎসা শুরু করা এটি তাদের
জন্য এক ধরনের ভোগান্তির কারণ হবে, যে কারণে কিন্তু আমরা বিকেল থেকে দেখছি অনেক রোগীর স্বজন তারা কিন্তু গণমাধ্যমে এসে কথা বলছেন এবং প্রত্যেকে একটি কথা বলছেন যে স্বল্প সময়ের ভিতরে কাউকে না জানিয়ে যেভাবে এই হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমটি বন্ধ করে দেওয়া হলো সেই বিষয়টি কিন্তু তারা কোনোভাবে ভালোভাবে নেননি। তারা বলছেন যে অন্তত কিছুটা সময় তাদেরকে দেওয়ার দরকার ছিল, যাতে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা একটি সিদ্ধান্ত নিতে পারেন। তারপরেও কিছু রোগী কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু এরই মধ্যে স্থানান্তরিত হয়েছেন এবং যেহেতু 72 ঘন্টা সময় রয়েছে এই সময়ের ভিতরে বাকি রোগী যারা তারা কিন্তু এই হাসপাতালটি ছেড়ে দেবেন এবং হয়তোবা আগামীকাল থেকেই এই হাসপাতালের কার্যক্রম মোটামুটি স্তীমিত হয়ে যাবে কার্যক্রম এবং পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমরা কিন্তু বুঝতে বলছেন পারছি যে বিষয়টি। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আদ্দিন হাসপাতালের এখনকার কি পরিস্থিতি। হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। মুলতবি ছাড়া বিরতিহীনভাবে ধর্ষণ ও হত্যা মামলার বিচার চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে নিজ কার্যালয়ে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই করবেন বলে নিশ্চিত করেন তিনি। এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চে চলবে বিচার কাজ। সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।